সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটির ৯ম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। শামসুদ্দিন দলবল নিয়ে সঙ্গে যাচ্ছে। লীগের সভা হবে, শহর থেকে মৌলবি সাহেব আসবেন, সুতরাং ফেলুকে নেতাগোছের মানুষের মতো লাগছে। পরনে খোপ কাটা লুঙ্গি, গায়ে হাত কাটা কালো গেঞ্জি, আর গলাতে গামছা মাফলারের মতো পেঁচানো। সে জোটনকে পথ ছেড়ে দিল। ওরা অনেক দূর এগিয়ে গেছে, ওদের ধরতে হবে। সে আল ভেঙে হন্তদন্ত হয়ে ছুটছে। মাঠ থেকে ওলা ওঠা দেবীও গ্রামের ভিতর অদৃশ্য। তখন ধোঁয়ার মতো এক কুণ্ডলী গ্রাম মাঠ পার হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। সে যা ভাবছিল তাই। জল নেই নদী নালাতে, মাঠ শুকনো, পাতা শুকনো, আর সারাদিন রোদে পাতার ছাউনি তেতে থাকে, পাটকাঠির বেড়া তেতে থাকে। জোটন কাঠের কলসি নিয়ে দ্রুত ছুটছে। সে দেখল পাশের গ্রামের থেকেও মানুষজন ছুটে আসছে। যারা সোনালী বালির নদীতে জল আনতে গিয়েছিল তারা পর্যন্ত দুঃসময়ে আগুনের উপর সব জল ঢেলে দিল। কিন্তু এই আগুন আগুনের মতো আগুন, বাতাসের সঙ্গে মিলে মিশে অশিক্ষিত এবং অপটু হাতের গড়া সব গৃহবাস ছাই করে দিতে থাকলো। জোটনের ঘরটা পুড়ে যাচ্ছে, আবেদ আলীর ঘরটা সকলের আগে পুড়েছে। আবেদ আলী জালালির অগোছালো শরীরটা সে আগের মতো সাপটে ধরে রেখেছে, নতুবা ছুটে গিয়ে আগুনে ঝাঁপ দিতে পারত। ওর কাঁথা, বালিশ, মাদুর, কলাই করা থালা, শানকি সব গেল, পুড়ে যাচ্ছে। ঠাস ঠাস করে বাঁশ ফাটছে, হাঁড়ি পাতিলের শব্দ হচ্ছে। আগুন গ্রামময় ছড়িয়ে পড়ছে, সুতরাং কাঁচা বাঁশ অথবা কলা গাছ এবং কাদা জল সবই প্রয়োজনীয়। চারিদিকে বিভৎস সব দৃশ্য। যাদের কাঁথা বালিশ আছে তারা কাঁথা বালিশ মাঠে এনে ফেলল। জালালি তখন আম গাছের নিচে বসে কপাল থাপড়াচ্ছে। পুবের বাড়ির নরেন দাস একটা দা নিয়ে এসেছে। যেসব ঘরে আগুন লাগেনি এবার লেগে যাবে। হলকা হয়ে বের হয়ে হয়ে লম্বা হচ্ছে, চাল থেকে চালে আগুন লাফিয়ে পড়ছে। সেই সব চাল কেটে দিচ্ছে, ঘর আলগা করে দিচ্ছে, যেন আগুন আর ছড়াতে না পারে। মানুষেরা সব হুমড়ি খেয়ে পড়েছে আগুন নেভানোর জন্য। কুয়োর জল ফুরিয়ে গেছে। হাজী সাহেবের পুকুরে যে তলানিটুকু ছিল তাও নিঃশেষ। মঞ্জুরদের পুকুরে শুধু কাদামাটি। এখন লোকে কোদাল মেরে কাদামাটি চালে ছুঁড়ছে। তখন দূরে ওলা উঠা দেবীর সামনে ঢাক বাজছিল, ঢোল বাজছিল। বিশ্বাস পাড়াতে হরিপদ বিশ্বাস হিক্কা তুলে মারা গেল। সাইকেল চালিয়ে গোপাল ডাক্তার ছুটছে বাড়ি বাড়ি টাকার জন্য, রুগীর জন্য। সে যেতে যেতে আগুন দেখে এইসব অশিক্ষিত লোকদের গাল দিল। ফি বছর হামেশাই কোনো কোনো দুঃখী গ্রামে এমন হচ্ছে। হাতুড়ে বদ্যি গোপাল ডাক্তারের এখন পোয়া বাড়ো। রুগী কামিয়ে অর্থ, গরিব লোকদের অনটনে অর্থ দিয়ে সুদ। আলের উপর গোপাল ডাক্তার এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রিং ক্রিং বেল বাজাচ্ছে, যেন বলছে, কে আছো এসো, টাকা নিয়ে যাও, ওষুধ নিয়ে যাও, অর্থ দিয়ে সুদ দেবে, ঋণ শোধ করবে। খড়ম পায়ে শচীন্দ্রনাথও ছুটে এসেছিলেন। জোটন, আবেদ আলী এবং গ্রামের অন্য সকলে সান্ত্বনার জন্য ওকে ঘিরে দাঁড়ালো। শচীন্দ্রনাথ সকলের মুখ দেখলেন। সকলে এখন আবেদ আলী এবং জালালিকে দোষারোপ করছে। শচীন্দ্রনাথ বললেন, কপাল। শামসুদ্দিনের দলটা অনেক রাতে সভা শেষ করে ফিরে এলো। ওরাও ঘুরে ঘুরে সকলকে সান্ত্বনা দিতে থাকল। আগুন নেভানোর চেষ্টায় বড় বড় বাঁশের লাঠি অথবা কাদামাটি নিক্ষেপ করে যখন বুঝল কোনো উপায় নেই, সব জ্বলে যাবে, তখন ওরা মসজিদের দিকে চলে গেল। মসজিদটা এখন দাউ দাউ করে জ্বলছে। চোখের উপর গোটা গ্রামটা পুড়ে যাচ্ছে। বিশ্বাস পাড়াতে এখন ওলা ওঠা দেবীর অর্চনা হচ্ছে। মাঠের সব চাষের জমিতে পোড়া কাঁথা পেতে যে যার ভস্য থেকে তুলে আনা ধন সম্পত্তি আগলাচ্ছে। আগুনে ওদের মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল। যখন আগুন পড়ে এলো এবং এক ঠান্ডা ঠান্ডা ভাব, জোটন শোকে আকুল হতে থাকল। ঘন অন্ধকার চারদিকে, থেকে থেকে ধোঁয়া উঠছে। সে অন্ধকারের ভিতর পোড়া ভস্য ধন সম্পত্তির আশায় চুপি চুপি হাজী সাহেবের গোলাবাড়িতে উঠে এলো। সে লাফিয়ে লাফিয়ে হাঁটছিল। সে ঘুরেও গেল কতকটা পথ। ধান চাল পোড়া গন্ধ।
আশেপাশে সব হা অন্য মানুষদের হা হুতাশের শব্দ ভেসে আসছে। অন্ধকারে জোটন পরিচিত কণ্ঠ পেয়ে বলল, ফুফা, আমার ঘরটা গেল। ভালোই হয়েছে, জামু গিয়া যেদিকে চোখ চায়। ঘরটার লাইগা বড় মায়া হইত। ফকির সাহেব আর বুঝিয়া এলো না। এও বলার ইচ্ছা, যখন এলো না তখন আর কার আশায় সে এখানে বসে থাকবে। পরিচিত মানুষটা অন্ধকারে বসে টের পেল জোটন অনেক কষ্টে এমন কথা বলছে। পরিচিত মানুষটি বলল, আবেদ আলীর আফুর দুফুর নাই। জোটন এবার ফিরে দাঁড়ালো। কারে কি কমুকন, পুরুষ মানুষ দিন নাই রাত নাই খামু খামু করে, কিন্তু তুই মাইয়া মানুষ হইয়া আফুর দুফুর দেখলি না? উদাম কইরা গায়ে গতরে পানি ঢাললি। জোটন আর দাঁড়ালো না। সে বকতে বকতে অন্ধকারে হাজী সাহেবের গোলা বাড়িতে ঢুকে গেল। বড় বড় গোলা ভস্ম হয়ে গেছে, ধান পোড়া মুসুরি পোড়া গন্ধ উঠছে। কোথাও থেকে এই দুঃসময়ে একটা ব্যাঙ ক্লপ ক্লপ করে উঠল। জোটন আগুনের ভিতর খোঁচা মারল একটা। না, কিছু বের হচ্ছে না। অন্ধকারের ভিতর কিছু ছাই চাপা আগুন শুধু কতকটা ঝলসে উঠে ফের নিভে গেল। আগুনে জোটনের মুখ পোয়াতির মুখের মতো, লোভী এবং পেট সর্বস্ব চেহারা। সেই আগুনে জোটন অন্ধকারে পথ চিনে নিল। তখন ঢাকের বাজনা ঢোলের বাজনা ওলা ওঠা দেবীর সামনে। তখন হাজী সাহেব তার 3 বিবির কোলে ঠ্যাং রেখে কপাল চাপড়াচ্ছেন, আর হাজী সাহেবের 3 ব্যাটার 3 বিবি মাঠের মধ্যে চষা জমির ওপর বিছানা পেতে ওত পাতার মতো অপেক্ষা করছে। জোটনের মনে হলো এই অন্ধকারে সে একা নয়, অন্য অনেকে যেন হাতে কাঠি নিয়ে পা টিপে টিপে গোপনে আগুনের ভিতর ঢুকে খোঁচা মারছে। দূর থেকে মনে হলো হাজী সাহেবের একটা ঘর, সবটা জ্বলেনি, অথবা আর জ্বলবে না। সে লাফিয়ে এগোলো। সে ঘরের ভিতর গতকাল কয়েক লাছি পাট দেখেছিল। জোটনের পরাণ এখন ভাদ্র মাসের পানির মতো টলমল করছে। আর তখন জোটনের পায়ের শব্দে অন্ধকার থেকে কে যেন বলল, কেডা? আমি আমি জোটনের মনে হলো অন্ধকারে আরেক মানুষ যেন গোপনে তন্ন তন্ন করে কি খুঁজছে। জোটন বলল, তুমি কেডা? জোটনের মনে হলো ফেলু শেখ। সেও অন্ধকারে আগুনে পোড়া সম্পত্তি চুরি করতে এসেছে, অথবা মাইজলা বিবির সনে পিরিত্তার। হাজী সাহেবের মাইজলা বিবিও এই রাতের অন্ধকারে যখন কেউ কোথাও জেগে নেই, সকলে মাঠে নেমে গেছে। কিছু ফেলে গেছে এই নাম করে ফিরে এলে ফেলু শেখ চুপি চুপি চিনে ফেলবে। কার টের পাবার কথা? ফেলু সেই এক জ্বালা নিবারণের জন্য। কি যে এক জ্বালা! উজানে যেতে হাজী সাহেব ভোলা অঞ্চলের পাশে কোনো এক সাগরের কুল থেকে এই মাইজলা বিবিকে তুলে এনেছিলেন। তখন সঙ্গে ছিল ফেলু। ফেলু ফুসলে ফাসলে টাকার লোভ দেখিয়ে হাজী সাহেবের নৌকায় এনে তুলেছিল মাইজলা বিবিকে। তখন হাজী সাহেব হাজী নন। তখন ফেলুর যৌবন কত বড়, ফেলুর কত নাম ডাক। জোয়ান মরদ ফেলু পীড়িত করার অছিলা খুঁজছিল মাইজলা বিবির সনে। বোধহয় এখন সঙ্গোপনে গানটা গায়ে মাইজলা বিবি। যখন কলিমুদ্দি সাহেব হজ করতে গেলেন এবং যখন হাজী হয়ে ফিরে এলেন, তখন মাইজলা বিবির সেই গান গলায় একা আতা বেড়ার পাশে বসে বসে গাইত। ঘাটে ফেলু বসে থাকত। সে ওদের তখন বড় নৌকার মাঝি। কাজ কারবারে তাকে হাটে বাজারে যেতে হয়, সওদা করে আনতে হয়। তখন মাইজলা বিবির সনে পীড়িত রঙ্গরস করার অছিলাতে ঘাটের মাঝি হয়ে সে বসে থাকত। কিন্তু কলিমুদ্দি হজ করে এসে সবই টের পেয়ে গেলেন। তিনি বললেন, মিয়া, তোমার এই আসিল মনে? তারপর হাজী সাহেব ঘাট থেকে ফেলুকে তাড়িয়ে দিলেন। সে কবেকার কথা। সেই থেকে ফেলু আর হাজী সাহেবের বাড়িতে যেতে পারে না। মাঝে মাঝে মাইজলা বিবির মুখ ওর পরাণে দড়িয়ার বান ডেকে আনে। তখন সে একা একা প্রায় পাগল ঠাকুরের সামিল। সে গোপাটে অথবা অন্ধকার রাতে চুপি চুপি অশ্বত্থের নিচে নেমে আসে, ঝোপ জঙ্গলে উবু হয়ে বসে থাকে। আতা বেড়ার পাশে কখন উকি দেবে মুখটা। বিবি আন্নু আজকাল হাজী সাহেবের বাড়িতে আসে যায়। ছোট বিবির সঙ্গে আন্নুর খুব ভাব।
সেই বিবি ওকে লুকিয়ে চুরিয়ে তেল দেয়, ডাল দেয়, মাসকলাইয়ের বড়ি দেয়। আন্নু বলে ছোট বিবি দেয়, কিন্তু জোটনের মন বলে সব মাজলা বিবির কাজ। মাজলা বিবির সনে বড় পীড়িত ফেলুর। জোটন সব বোঝে। আন্নু দেখায় ছোট বিবির সঙ্গে তার বড় ভাব। আর ফেলুর যখনই ভাবের কথা মনে হয়, তখন আর এক মুহূর্ত দেরি করতে পারে না সে। সেই অন্ধকারের আগুনের ভেতর মাজলা বিবিকে দেখার বাসনাতে বসে আছে। যদি আসে, চারিদিকে হল্লা, কে কোথায় ছুটছে, কে কোথায় আছে কে জানে। এই তো সময়। সুতরাং সে এখানে বসে বিবির উঠে আসার অপেক্ষায়। কি জাদু বিবির চোখে, আর কি জাদু আছে এই মনের ভিতর। এই মন কি যেন চায় সব সময়। ফেলুর কি যেন চায় মন সব সময়। তার ঘরে যুবতী বিবি আন্নু। ফেলুর বয়স 2-20 উপর হয়ে গেছে, তবু মনটা কি যেন চায়। এত অভাব অনটনের ভিতরেও ভিতরটা কি পেতে কেবল ইচ্ছা ইচ্ছা করে। কিসে যে সুখ! এই আন্নুর জন্য সে কি কাণ্ড না করেছে। আলতাফ সাহেবের গলাটা সে হ্যাঁত করে কেটে ফেলেছে। পাটক্ষেতের ভিতর আলতাফ সাহেব বাজপাট কেমন হয়েছে দেখতে এসেছিল। বুড়ো আলতাফ সাহেবের শেষ পক্ষের বিবিকে সে ঈদের পার্বণে পীরের দরগায় দেখে প্রায় পাগলের মতো কি করে কি করবে ফেলু ভেবে উঠতে পারল না। তখন ফেলুর যৌবনকাল যায়। সে তল্লাটের ফেলু। সুতরাং সে ঈদের আরেক পার্বণে মেমান সেজে চলে গেল আলতাফ সাহেবের বাড়ি। ওকে সে পাটের ব্যবসা করতে বলল। যেন ফেলু কত বড় মহাজন। সে দাড়িতে আতর মাখত, তখন ভালো তফুন কিনে আনত বাবুরহাট থেকে। মন খুশি থাকলেই মেডেল ঝোলাত গলায়। বুড়ো আলতাফ খেলার বড় উৎসাহদাতা ছিল। ফেলুর সঙ্গে কত জান পেহেচান। কত বড় খেলুড়ে ফেলু, তার বাড়িতে মেমান হয়ে এসেছে। বিবি বেটারা দেখুক। খেলোয়াড় ফেলুকে সে অন্দরমহলে একদিন ঢুকিয়ে দিল। ফেলুর পীড়িতের ছলাকলা সব যেন জানা। ফাঁকা বুঝে ফুলের কুড়ির মতো আলতাফের ছোট বিবিকে কাছিমের মতো বুকের ছাতি সে একদিন দেখালো। আন্নু দেখল সেই বুকের ছাতিতে মেডেলগুলি ঝকঝক করছে। আন্নুর তখন মনে পড়েছিল ছোট বয়সের কথা। বালিকা আন্নু খেলা দেখতে গেছে, হাডুডু খেলা। ফেলু এসেছে খেলতে পরাপর্দির হাটে। সেদিন হাটবার ছিল না, তবু কি লোক! 2-10 মাইলের ভিতর কোনো যুবা পুরুষ আর সেদিন ঘরে ছিল না। মেলার মতো প্রাঙ্গণে নিশান উঠছিল, যেন ঈদ মুবারক। ফেলু সেই মেলার প্রাণ ছিল। খেলা শেষ হলে ফেলুর জয় জয়কার। আন্নু, বালিকা আন্নু সেদিনই কেমন ফেলুর ভালোবাসায় পড়ে গিয়েছিল। সেই ফেলু এসেছে আজ মেমান সেজে। আলতাফ সাহেবের বিবি নিজেকেই যেন শুধালো, এই আসিল তোর মনে? তারপর সময় বুঝে হ্যাত করে গলাটা কেটে ফেলল ফেলু। পাটক্ষেতের ভিতর হ্যাত করে কেটে ফেলল গলার নলিটা। যেমন সে কোরবানির দিন 10-5টা কোরবানিতে চাকু চালায় বিসমিল্লাহির রহমানির রাহিম বলে, তেমনি সে বিসমিল্লাহির রহমানির রাহিম বলে হ্যাত করে নলিটা আলতাফ সাহেবের কেটে ফেলল। যেদিন সে বিবিকে বোরখা পরিয়ে নিয়ে আসে, সেদিন সে হ্যাত করে গলা কেটে ফেলেছে কথাটা প্রথম জানালো বিবিকে। আন্নু শুনে বলল, এই আসিল তোর মনে? বলে সে বিস্তীর্ণ মাঠের ভিতর হা হা করে হেসে উঠেছিল। আন্নুকে দেখলে মনেই হবে না ফেলুর জন্য সে এত বড় হত্যাকাণ্ড হজম করে গেছে। অন্ধকারে ফেলু দূরের একটা ছায়ামূর্তি দেখছিল আর ভাবছিল, বুঝি চুপি চুপি মাইজলা বিবি উঠে আসছে। কিন্তু এখন এ কি, কার গলা? জোটন মনে হয়। সে ধরা পড়ে যাবে। চুরি করতে এসেছে এই আগুনের ভস্য সম্পত্তি থেকে। তার ভয় ধরে গেল। জোটন তিরস্কারের ভঙ্গিতে বলল, নাম কইতে পারো না মিয়া? আমি কেডা? আমি মতিউর। ফেলু অন্ধকারে দাঁড়িয়ে মিথ্যা কথা বলল। তোমাকে আর মানুষগুলান কই? আগুন দেখা পালাইছে। তুমি এখানে কি করতেছ? শানকিটা খুঁজতেছে। হাজি সাহেব জানে না বৈঠকখানা গড়টা পুইরা যায় নাই।
আগুনে বড় ডর হাজি সাহেবের। লোকটা দূর থেকেই কথা বলছে। এই ভস্য রাশিকে এখন সকলেরই ভয়। গলাটা স্পষ্ট নয়, গলাটা কখনো ফকির সাহেবের মতো, কখনো মনে হচ্ছে ফেলুই মতিউরের গলায় কথা বলছে। তারপর মনে হলো অন্ধকারে লোকটা কিছু কুড়িয়ে পেয়েছে, এবং পেয়েই এক দৌড়। জোটন বলতে চাইল, ধর ধর, কিন্তু কিছু বলতে পারল না। সে নিজেও একটা শানকে খুঁজতে এসেছে, অথবা কিছু চাল। পোড়া ধান হলে মন্দ হয় না, পোড়া কাঁথা হলেও মন্দ হয় না। সে এখন যা পেল তাই নিয়ে আম গাছের নিচে জড়ো করল। জালালি জোটনের হয়ে সব সংরক্ষণ করছে। সে ভস্যরাশি থেকে খুঁজে পেতে আনছে, আর জালালিকে দিয়ে আবার অন্ধকারে খুঁজতে চলে যাচ্ছে। তখন কান্না ভেসে আসছিল বিশ্বাসপাড়া থেকে। তখন ওলা ওঠা দেবীর সামনে আরতি হচ্ছিল। ওলা ওঠাতে আবার হয়তো কেউ মারা গেল। জোটন অন্ধকারে দাঁড়িয়ে শানকি, ভাঙা পাতিল অথবা পেতলের বদনা খুঁজতে খুঁজতে সেই কান্না শুনছে। রাত তখন অনেক। মাঠের ভিতর দিয়ে কারা যেন নদীর পাড়ের দিকে ছুটছে, আর গাছের নিচে ইতস্তত সব লম্ফ জ্বলছিল। বাতাসে সব এক দুই করে নিভে যাচ্ছে। মাঠে একটা মাত্র হ্যারিকেন জ্বলছে। হ্যারিকেনটা হাজি সাহেবের। মহামারী লাগলে যেমন এক অশরীরী বাতাসে ভেসে বেড়ায়, তেমনি এই ভস্যরাশির অন্ধকারে জোটন ভেসে বেড়াতে লাগল। জোটন অন্ধকারে পা টিপে টিপে হাঁটছে। হাজি সাহেব মাঠে এখন কেবল সোভান আল্লাহ বলে চেঁচামেচি করছেন। তিনি ঘুমোতে পারছেন না। মাঠের ভিতর তিনি তার ছোট বিবিকে নিয়ে গেছেন। কে কখন কি করে যাবে ভয়ে ঘুম আসছিল না। যাদের ভাঙা ঘর শুধু গেছে, ছেঁড়া হোগলা বিছিয়ে ঘুম যাচ্ছে তারা। সকাল হলেই হিন্দু পাড়াতে রুজি রোজগারের জন্য উঠে যেতে হবে, এবং হিন্দু পাড়াতেই সব বাঁশ কাঠ, সব সনের জমি ওদের। ওদের থেকে চেয়ে আনলে ঘর এবং ঘর বানাতে বানাতে ঘোর বর্ষা এসে যাবে। জোটন এ সময় নিজের ঘরের কথা ভাবল, বর্ষার কথা ভাবল। ফেলু সময়ে অসময়ে গুতা দিতে চায়। মঞ্জুরের মতো চোখ মুখ গরম ছিল না, চান্দের লাখান গড়বন্দি আসিল না। দিমুতরে একদিন একটা গুতা। এইসব ভেবে জোটন নিজের অভাব জোড়াতালি দিয়ে আতপোড়া ঘরের ভিতরে আর একটা বদনা পেয়েই এক দৌড়। সে জালালির পাশে এসে বসল, বলল, দেখ কি আনছি। জালালি ঘুরিয়ে ফিরিয়ে বদনাটি দেখল। কুপির আলোতে এত বড় একটা আস্ত পেতলের বদনা। সে কিছুতেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। আবেদ আলী ঘাড় কাত করে তাকিয়ে আছে, হাত দিয়ে ছুঁয়ে দেখার ইচ্ছা তার। এক বদনা পানি আন, ডগডগ কইরা খাই। বদনা দেখে আবেদ আলীর কেমন জল তেষ্টা পেয়ে গেল। জালালি বলল, আমি যাই, যদি কিছু মিল্লা যায়। জোটন জল আনতে গেছে, আশেপাশে কেউ নেই। আবেদ আলী তাড়াতাড়ি বসে পড়ল। তারপর এক থাপ্পড় নিয়ে গেল গালের কাছে, বলল, তোর এত সাহস, তুই যাবি চুরি করতে? পরে সে গামছা দিয়ে মুখ মুছল। ঘামে গরমে মুখ চুলকাচ্ছে। সে আম গাছের গুড়িতে হেলান দিয়ে বসতেই দেখল জোটন জলের জন্য উঠে যাচ্ছে। জলের বড় অভাব। সে অন্ধকারে এখন জল চুরি করতে যাচ্ছে। জালালি কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর কচ্ছপের মতো গলা লম্বা করে দিল। তারপর চিৎকার করে বলল, তোর লাগেই তো নিবংসা আগুন লাগলো রে। চিৎকারে ভয় পেয়ে গেল আবেদ আলী। আমার লাগা বুঝি? এবার জালালি খলখল করে উঠল। আমি সকল রে না কইছি তো কইলাম কি? কি কইবি? কমু তাইনে আমারে জোর কইরা ঘরে ধইরা নিছে। ঘরে নিছি ভালো করছি, তুই নাড়া দিয়া রানতে রানতে পেট ভাসাইলি কেন? তোর লাগা বুঝি সময় অসময় নাই? গোটা ঘটনাটাই আগুনের মতো। আবেদ আলী এবার আরো ঘন হয়ে বসল। আমার বুঝি ইচ্ছা হয় না ঠান্ডা পানিতে গোসল করি। ফকির সাহেব নিম গাছটার নিচে বসলেন। গাছটাতে একটা কাকও উঠছে না। সুতরাং ফকির সাহেব এই গায়ের ঘরগুলো দেখলেন। বৈশাখ মাস শেষ হচ্ছে। এখন গাছে গাছে আমের ভালো ফলন। তিনি তার মালা তাবিজের ভিতর থেকে একটা বড় পুটলি বের করলেন।
আর গোস্তের ওজন দেখবার সময় মনে হলো এবার গ্রামের কোরবানির সংখ্যা কমে গেছে। তিনি হাত গুনে বলতে পারছেন যেন সংখ্যায় তারা কত। বকরি ঈদে এত কম কোরবানি এই প্রথম, এবং এই জন্যই কাকগুলি গোস্ত খুঁজে খুঁজে হন্যে হচ্ছিল। কাকগুলি উড়ে উড়ে হয়রান হয়ে গেছে, অথচ কিছুই মিলছে না। ওরা উড়ে উড়ে এদিক ওদিক চলে গেল। সুতরাং তিনি কিঞ্চিত নিশ্চিন্ত বোধ করছেন। কোথাও পুটলির ভিতর পান সুপারি আছে, অথবা চুনের কৌটা থেকে চুন নিয়ে ঠোঁট লাগাবার সময়ই সুখী পায়রার মতো অনেক দিন আগের কসমের কথা মনে পড়ে গেল। সামনে সড়ক, দূরে কোথাও আজ হিন্দুদের মেলা আছে। ফকির সাহেব মনে করতে পারলেন, হয়তো এই দিনেই নয়াপাড়া পার হলে ঘোড়দৌড়ের মাঠে মরশুমের শেষ ঘোড়দৌড় হবে। একবার ঘোড়দৌড়ের মাঠে গেলে হয়। কিন্তু অনেকদিন পর এদিকে আসায় কসমের কথা মনে পড়ে গেল। সড়কের পথে গলায় ঘণ্টা বাজিয়ে ঘোড়া যাচ্ছে। বিশ্বাসপাড়ার কালু বিশ্বাসের ঘোড়া, যেন নয়নের মণি। ঘোড়ার রং কালো কুচকুচে, কপাল সাদা, আর সোনালি কড়ির মালা ঝুলছে ঘোড়ার গলাতে। ঘোড়াটা সড়ক ধরে দূরে চলে গেল। গ্রীষ্মের শেষ জল ঝড়ে এই অঞ্চলের কিছু বাড়িঘর ফেলে দিয়েছে। মাঠে ছোট ছোট পাটের চারা বাতাসে দুলছে। ইতস্তত মাঠের ভিতর মাথলা মাথায় চাষিরা পাটের জমিতে নিড়ান দিচ্ছিল, আর আল্লাহ মেঘ দে পানি দে এই গান গাইছিল। চৈত্রের খরা রোদ এবং শুকনো ভাবটা কেটে গেছে। এখন শুধু সবুজ প্রান্তর, এবং মানুষের মুখে সুখের ইচ্ছা, অথবা যেন বছর শেষ দুঃখ শেষ। এখন অভাব কম, গরিব মানুষেরা অন্তত শাক পাতা খেয়ে বাঁচবে। বিশেষ করে এইসব গ্রীষ্মের দিনে কচি পাট পাতার শাক অথবা শুক্তনি এক শানকি ভাতের সঙ্গে মন্দ নয়। এবং যখন কোরবানির গোস্ত মুশকিল আসানের পাত্রটার নিচে যত্ন করে রাখা আছে, যখন মনে হচ্ছিল শেষ বয়সের সম্বল জোটন বিবিকে ধরে নিলে গোস্তের মতোই সস্তা হবে, তখন সড়ক ধরে সামনের গ্রামটার দিকে হাঁটা যাক। মুশকিল আসানের আধারে তেল নেই। দরগার ছয়ের নিচে রসুন গোটা ভেজানো আছে, তার তেল বড় উজ্জ্বল আলো দেয়। তেল নেই বলে আর এই অঞ্চলে তিনি রাতে মুশকিল আসানের লম্ফ নিয়ে ঘুরতে পারবেন না। দরগায় গিয়ে লম্ফে আবার তেল ভরতে হবে। ফকির সাহেবের ইচ্ছা ছিল রসুন গোটার তেলে মুশকিল আসানের লম্ফ জ্বালাবেন, এবং ছোটদের চোখে সুরমা টেনে আস্তানা সাহেবের দরগাতে রসুলের কাছে দোয়া, জোটনের জন্য দোয়া ভিক মেগে নেবেন। কিছুই হলো না। মসজিদের কুয়া থেকে প্রথমে জল তুলে পা ধুলেন ফকির সাহেব। তারপর শতচ্ছিন্ন একজোড়া কাপড়ের জুতো, যার ফাঁকে কচ্ছপের গলার মতো বুড়ো আঙুলটা বের হয়ে আসে। এবং জুতোর ভিতর পা গলাবার সময় একটা ইষ্টি কুটুম পাখি ডেকে উঠলে ফকির সাহেব ভাবলেন দিনটা ভালোই যাবে। শেষে আবেদ আলীর বাড়িতে ওঠার মুখেই ডাকতে থাকলেন, মুশকিল আসান সব আসান করে। এবং এইসব বলতে বলতে উঠেই তিনি বুঝতে পারলেন বাড়িতে জোটন নেই। তিনি যেন এই উঠোন এবং ঝোপ জঙ্গলকে বললেন, ওনারে ডাইকা দিলে ভালো হয়, অনেক দূর থেকে আইসি, আবার কবে আমু ঠিক নাই, তাই ভাবছি ওরে নিয়ে যামু। তারপর কারো উপর ভরসা না করে নিজেই ছেঁড়া লুঙ্গি ঘাসের উপর বিছিয়ে বসে পড়লেন। খুব সন্তর্পণে মালা তাবিজ খুলে পোটলা পুটলি পাশে রাখলেন। অন্য কোনো দিকে তাকাচ্ছেন না, যেন সব ঠিকই করা আছে। উকিল বলা আছে, মৌলবী সাহেবকে বলা আছে, আর দু চারটে দোয়া। ফকির সাহেব এবার গলা খাঁকারি দিয়ে চোখ তুলতেই দেখলেন জালালি ঝোপ জঙ্গল ভেঙে জোটনকে খবর দিতে হাজি সাহেবের বাড়ির দিকে ছুটছে। ফকির সাহেব ছেঁড়া তফনের উপর বসে জামরুল গাছের ফাঁকে সেই অস্পষ্ট মুখ দেখতে পেলেন। জোটন আসছে। আগের শক্তি সামর্থ্য যেন গায়ে নেই। জোটন নিজের ঘরে ঢুকে গেল। ফকির সাহেব জোটনকে আর দেখতে পাচ্ছেন না। তিনি নানা রকম শব্দ ধরতে পারছেন। জোটন এখন আরশিতে নিজের মুখ দেখছে। ভিজা সনের মতো চুল, কত কষ্টে খোপা বাঁধা। আর তিনি মুখ না তুলেও যেন ধরতে পারছিলেন জোটন বেড়ার ফাঁকে ফকির সাহেবের মুখ, হাত, পা অথবা সব অবয়ব দেখতে দেখতে তন্ময় হয়ে যাচ্ছে।
ফকির সাহেব গাছগাছালিকে যেন ডেকে বললেন, তাড়াতাড়ি করতে হয়। ঘরের ভিতর জোটন শরমে মরে যাচ্ছিল। ঘরের ভিতর ফিসফিস শব্দ। আবেদ আলীরে আইতে দেন। ফকির সাহেব উঠোন থেকে বললেন, উকিল দেখতে হয়। জোটন এবার যেন গলায় শক্তি পাচ্ছে। ভাইবেন না, আবেদ আলী আয়সা সব ঠিক কইরা দিব। ফকির সাহেব সঞ্চিত কোরবানির গোস্তের উপর হাত রেখে বললেন, বেলায় বেলায় রওনা হইতে হয়, না হইলে গোস্ত পয়সা যাইব। বলে ফকির সাহেব গোস্তের পুটলিটা নাকের কাছে এনে শুকে বললেন, গোস্তে মশলা নুন দিতে আপনার হাত কেমন? এবার জোটন ঘরের ভিতর থেকে খিলখিল করে হেসে উঠল। বলল, ঘরে নেওয়ার আগে একবার পরখ কইরা দেখতে স্বাদ হয় বুঝি। দেখতে ইচ্ছা যায়, কিন্তু বেলা যে পইরা যাইতেছে। জোটন দাঁত খুঁটছিল। মুখ কুলকুচা করে হাড়ির ভিতর থেকে পান সুপারি বের করে মুখে পড়ল। তারপর ঝোপের ফাঁকে যখন দেখল জালালি আসছে, যখন দেখল গোপাটের অশ্বত্থ গাছের মাথা থেকে রোদ নেমে যাচ্ছে, এবং যখন কামলা ফিরছে মাঠ থেকে, মাথায় পাট গাছের আঁটি, ঘাসের বোঝা। আবেদ আলী পরবের দিনেও ঠাকুর বাড়িতে কাজে গেছে। ফেরার সময় এখন, হয়তো সে ফিরছে। তখন জোটন ঠোঁট রাঙা করে বাবুরহাটের দূরে শাড়ি পরে দেখল বুকের মাংস একেবারে শুকিয়ে গেছে। সে একটু ঠোঁট থেকে থুতু এনে বুকে মেখে নিল। বেলায় বেলায় আবেদ আলী এলো। বেলায় বেলায় করণীয় কাজটুকু আবেদ আলী করে ফেলল। 2-4 জন গায়ের লোক জমা হয়েছে উঠোনে। আবেদ আলী সকলকে পান্তামুখ খাওয়ালো। হাজি সাহেবের ছোট বিবি একটা ছেঁড়া বোরখা দিল জোটনকে। আগুনের ভস্য থেকে যে পেতুলের বদনাটা তুলে এনেছিল, ফকির সাহেবের পাশে সেটা রেখে দিল জোটন। 2টো মেটে কলসি এনেছিল জোটন লাঙ্গলবন্দের বান্নি থেকে। যাবার সময় জোটন জালালিকে ডেকে কলসি এবং ঘরের সামান্য জিনিসপত্র, অর্থাৎ গ্রীষ্মের দিনে সংগ্রহ করা ঝরা পাতা, পাটকাঠি এবং 2টো সরা সব দিয়ে দিল। আর ছেঁড়া তফনে জোটন তার ভাঙা আরশি, ঠাকুরবাড়ির বউদের পরিত্যক্ত ভাঙা কাঠের চিরুনি, একটা শানকি আর সম্বলের মধ্যে কিছু ভাতের সেউই বাঁধা পুটলি হাতে তুলে নেবার সময়ই অন্যান্য বারের মতো আবেদ আলীর হাত ধরে কেঁদে ফেলল। এবার নিয়ে 4 বার নিকা, এবং এবার নিয়ে 4 বার জোটন এই উঠোন ছেড়ে, বাপের ভিটা ছেড়ে মিয়া মানুষের সঙ্গে খোদার মাসুল তুলতে চলে যাচ্ছে। ফকির সাহেব মোটলা পুটলি যত্ন করে বাঁধছে। পিতলের বদনাটা হাতে নিয়ে 2 বার ঘুরিয়ে ফিরিয়ে দেখে বদনা থেকে পানি চুষে খেলেন। তারপর বাকি পানিটুকু ফেলে দিয়ে বাঁ হাতে পেতলের বদনা, কাঁধে ঝোলাঝুলি এবং ডান হাতে মুশকিল আসান, মুখে আল্লাহর নাম অথবা রসুলের নাম নিতে নিতে গোপাটে নেমে যাচ্ছেন। জোটন এক হাতে একটা পুটলি নিয়ে আবেদ আলীর ঘরে ঢুকে বোরখাটা মাথার উপর তুলে দিল। আবেদ আলীকে বলল, জালালির দিকে তাকিয়ে, জালালিরে মায়েরও দৈর না ভাই। জালালিকে বলল, সময় মতো 2টা রাইন্দা দিস। এসব কথা বলার সময় জোটনের চোখ থেকে জল পড়ছিল। কত দীর্ঘদিন পরে ফের এই নিকা, এবং এই দিনে সে তার মোট 13টি সন্তানের কথা মনে করতে পারল। যেন তাদের জন্যই চোখে জল। কোথাও তার দীর্ঘদিন ঠাঁই হয় না। জোটন 4র্থবার স্বামীর ঘর করতে যাচ্ছে, এবং আল্লাহর মাসুলের জন্য এই যাত্রা। যদি কোনো কারণে আল্লাহর দরবার শেষ হয়ে গিয়ে থাকে, তবে সে ফের ফিরে আসবে, এবং সোনালি বালির নদীতে অথবা বিলে শামুক তুলে, বাড়ি বাড়ি চিঁড়া কুটে, পরবে পরবে গেরস্থ মানুষের কাজ করে সুখে দুঃখে তার দিন কেটে যাবে।